আসসালামু আলাইকুম। অ্যাম্পল লার্নিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের গত ডিসেম্বর 20 তারিখে অ্যাম্পল মেধাবৃত্তি পরীক্ষা হয়েছিল। আমাদের প্রশ্নগুলো সলভ করে দেওয়ার কথা ছিল 2 দিনের মধ্যে, কিন্তু আমরা স্মার্ট বোর্ড সেটআপের কারণে 2 দিনের মধ্যে পারি নাই। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন আজকে আমি আসছি নুরুল আমিন স্যার তোমাদের গণিত এমসিকিউ সমাধানের জন্য। আমাদের প্রথম এমসিকিউটা কি বলছে দেখো, একটি সুষম নবভুজ, একটি সুষম কি নবভুজের প্রত্যেক কোণের মান কত ডিগ্রি। সুষম নবভুজের প্রত্যেক কোণের মান কত ডিগ্রি। নবভুজ বলুক আর যাই বলুক, বহুভুজ যদি হয় সুষম, তাহলে বহুভুজের একটা সূত্র আছে। বহুভুজের প্রত্যেক কোণের সূত্র হলো এন, প্রত্যেক কোণের সূত্র হলো n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড n। এখানে n বলতে কি ভুজ, নবভুজ, তাই n এর মান কত 9 -2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড n। n মানে 9, 9 থেকে 2 গেল কত 7, 9 দ্বিগুণে 18 20, 7 দ্বিগুণে 14, 140 ডিগ্রি। এখন আমাদের 140 ডিগ্রি আছে কোথায়, গ নাম্বার অপশনে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নে যদি যাই, কি বলছে, দুটি বৃত্ত পরস্পর ছেদ করলে, দুটি বৃত্ত পরস্পর কি করলে ছেদ করলে। আচ্ছা, ছেদ করা আর আমাদের স্পর্শ করার মধ্যে অনেকে গুলিয়ে ফেলি। সেটা হলো, এটা একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত। আচ্ছা, দুইটা বৃত্ত এভাবে থাকলে বলা হয় স্পর্শ করা, এভাবে থাকলে কি বলা হয় স্পর্শ করা। আর ছেদ করা মানে হলো কি, একটা বৃত্ত আরেকটা বৃত্তের ভিতরে ঢুকে যাবে। তাহলে এখন দেখি আমরা স্পর্শক কয়টা আঁকা যায়। এখন স্পর্শক কয়টা আঁকা যায়, একটা, দুইটা। কয়টা স্পর্শক এখানে, দুইটা স্পর্শক আঁকা যায়। এই যে একটি, এই যে একটি, দুটি সাধারণ স্পর্শক। কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়, দুটি সাধারণ স্পর্শক আঁকা যায়। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, দুটি বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস 2 গুণ বৃদ্ধি করা হলে, বৃত্তের ব্যাস কয় গুণ বৃদ্ধি করা হলে, 2 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে, ক্ষেত্রফল কত গুণ হবে। মানে বৃত্তের ব্যাস 2 গুণ হবে না, 2 গুণ বৃদ্ধি করা হলে। আচ্ছা, যাই হোক, আমাদের বৃত্তের ব্যাসটা সাধারণত কি বলি, আমরা বৃত্তের ব্যাসটা বলি 2r সাধারণত। তাই ধরলাম বৃত্তের ব্যাস সমান সমান 2r। আচ্ছা, 2 গুণ বৃদ্ধি করা হলে, তার মানে কি 2 গুণ বৃদ্ধি করা হলে কি হবে, 2 গুণ বৃদ্ধি সমান কত হবে। আমাদের আগে ছিল 2r, 2 গুণ বৃদ্ধি করা মানে যোগ করা, বৃদ্ধি করা মানে কি যোগ করা। তাই 2 গুণ কত হয় 4r। তার মানে নতুন ব্যাস কত হয়, নতুন ব্যাস, নতুন ব্যাস, নতুন ব্যাস হয় আমাদের 6r। আচ্ছা, এখন খেয়াল করো, 2 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে। আচ্ছা, আগে ক্ষেত্রফল কত ছিল, আগে ক্ষেত্রফল ছিল, যদি ব্যাস 2r হয় ব্যাসার্ধ কত হবে, আর তার আগে ক্ষেত্রফল ছিল আমাদের পাই আর স্কয়ার। এখন নতুন ক্ষেত্রফল কত হবে, নতুন ক্ষেত্রফল যদি হয় তাহলে এখানে ব্যাস কত 6r, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ সমান 6r/2 সমান সমান 3r। আচ্ছা, তাহলে নতুন ক্ষেত্রফল হবে পাই 3r স্কয়ার। পাই 3r স্কয়ার হবে কত 9πr স্কয়ার। তার মানে আগে আসলে কয়টা পায়ের স্কয়ার, একটা, এখন কয়টা 9টা। তার মানে আগের কি বলছে, বৃত্তের ব্যাস 2 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে, ক্ষেত্রফল কত গুণ হবে 9 গুণ হবে। ক্ষেত্রফল কত গুণ হবে 9 গুণ। যদি বলতো ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে, তখন 9 থেকে 1 বিয়োগ দিয়ে 8 গুণ হইতো, কিন্তু এখানে বলছে ক্ষেত্রফল কত গুণ হবে। যেহেতু কত গুণ হবে, তার মানে উত্তর হবে 9। আচ্ছা, উত্তর 9 আছে আমাদের ঘ নাম্বার অপশনে। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে, cosec স্কয়ারে প্লাস cot স্কয়ার সমান কত, কিউব রুট a। cosec স্কয়ার প্লাস cot স্কয়ার সমান কত, কিউব রুট a। আচ্ছা, আমরা যদি এটা একটু লিখি, আচ্ছা
খেয়াল করো এখানে cosec স্কয়ার প্লাস cot স্কয়ার সমান কত কিউব রুট a এবং মান চাইছে কার মান চাইছে দুঃখিত মান চাইছে এটা এখন খেয়াল করো যে এখানে cosec পাওয়ার 4 এ মাইনাস cot পাওয়ার 4 এ এটাকে আমরা এভাবে লিখতে পারি cosec স্কয়ার এ তার উপরে স্কয়ার মানে ডাবল স্কয়ার মাইনাস cot স্কয়ার এ স্কয়ার আচ্ছা এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b a বলতে cosec স্কয়ার প্লাস b বলতে কারে বুঝাইছে cot স্কয়ার a plus b into a minus b cosec square a minus cot square a আচ্ছা এখন খেয়াল করো cosec স্কয়ার প্লাস cot স্কয়ার সমান কত পাইছিলাম কিউব রুট a তাহলে আমরা কিউব রুট লিখি আচ্ছা ইনটু সরি এখানে ছোট হাতে রাখতে হবে আচ্ছা এখন দেখো cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার তো মান নাই কিন্তু আমরা তো জানি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কত 1 এখন এক গুণাকার তো এখানে কোনো ফলাফল বয়ে আনে না তার মানে কি হবে এটাই উত্তর হবে এখন রুট ওভার মানে কত 1/(1/3) তাই কত হবে অপশন খ নাম্বার অপশন সঠিক আচ্ছা আচ্ছা আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি কি বলছে ভেন চিত্রের ক্ষেত্রে সমান্তরাল অবস্থিত নিচের কোন জ্যামিতি চিত্রের ব্যবহার রয়েছে ভেন চিত্রের ক্ষেত্রে আমরা যদি নবম দশম শ্রেণীর 2.1 দেখি তাহলে এখানে লেখা আছে জন ভেনের নাম অনুসারে ভেন চিত্র হয়েছে কার নাম অনুসারে জন ভেনের নাম অনুসারে জন ভেন সমতল অবস্থিত তিনটি চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করছে কয়টি তিনটি চিত্রের মাধ্যমে তিনটি চিত্র কি কি বৃত্ত আয়তক্ষেত্র এবং ত্রিভুজ আচ্ছা তাহলে এখানে কোন অপশনটা আছে ত্রিভুজ আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্নে যাই কি বলছে ল্যাপটপের উপর মূল্য সংযোজন কর ভ্যাট p%, ভ্যাটটা কত p%, একজন বিক্রেতা ভ্যাট সহ x টাকা মূল্যের একটি কি ল্যাপটপ বিক্রি করলেন ল্যাপটপটার মূল্য কত x টাকা আচ্ছা ভ্যাটের পরিমাণ কত কিসের পরিমাণ কত ভ্যাটের পরিমাণ চাইছে এখন আমরা যদি ভ্যাটের পরিমাণ চাই তাহলে ভ্যাটের একটা সূত্র আছে আচ্ছা ভ্যাটের সূত্রটা কি একটু দেখি ভ্যাট সমান যে কোনো মূল্য হয় ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য ইনটু ভ্যাট হার যে ভ্যাট কত পার্সেন্ট ভ্যাট কত পার্সেন্ট আচ্ছা ভ্যাট হার ডিভাইডেড 100 প্লাস ভ্যাট হার আচ্ছা এখন এখানে মূল্য দেওয়া আছে কত এখানে মূল্য দেওয়া আছে x টাকা কত x টাকা লিখলাম আমরা x ইনটু এখানে ভ্যাট হার কত দেওয়া আছে ভ্যাট হার হচ্ছে আমাদের p% মানে p টাকা 100 প্লাস p এখানে যদি আমরা গুণ দেই কি হবে p দিয়ে x এর গুণ দিলে px 100 প্লাস p তার মানে আমাদের ভ্যাটের পরিমাণ কত px ডিভাইডেড 100 প্লাস p আচ্ছা এখানে অপশনটা হইছে ঘ নাম্বার অপশন সঠিক আচ্ছা আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই কি বলছে 1 ঘন সেন্টিমিটার সিলিকনের ওজন কিসের ওজন সিলিকনের ওজন 23 ডেসিগ্রাম সিলিকনের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ মানে এখানে দেখো কথাটা কি বলছে সিলিকনের সমায়তন কি ওজন সমায়তন কি লাগবে পানি লাগবে আচ্ছা সিলিকন এখানে কতখানি আছে 1 ঘন সেন্টিমিটার 1 ঘন সেন্টিমিটার সিলিকনের ওজন কত সিলিকনের ওজন 23 ডেসিগ্রাম আচ্ছা এখানে সিলিকনের সমায়তন মানে কি সিলিকনের সমায়তন মানে কি 1 ঘন সেন্টিমিটারই তাহলে পানির ওজন কত হবে আমরা জানি কি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম কত গ্রাম 1 গ্রাম আচ্ছা 1 গ্রামে আবার কত ডেসিগ্রাম যেহেতু এখানে আগের মানটা ডেসিগ্রাম আকারে আছে তাই আমরা ডেসিগ্রাম আকারে রাখি 1 গ্রামে 10 ডেসিগ্রাম আচ্ছা এবার কি বলছে যে সিলিকনের ওজন মানে এইটা পানির ওজনের শতকরা কত ভাগ কার ওজনের পানির ওজনের তাহলে এখানে পানির ওজন কত 10 তো এখানে চাইছে কি সিলিকনের ওজন যার ওজন চাইবে তার কি দিতে হবে উপরে
আচ্ছা, কার সাথে তুলনা করছে? পানির ওজনের। যেহেতু পানির ওজন কত আমাদের 10 ডেসিগ্রাম, পানির ওজনের সাথে তুলনা করলে পানির ওজনকে নিচে দিতে হবে, এবং শতকরা যেহেতু চাইছে 100 দিয়ে গুণ, তাহলে এখানে আমরা যদি কাজ করি তাহলে কত নামবে? 230%। এর দ্বারা কি বোঝায়? যে সিলিকনের ওজন পানির ওজনের শতকরা 230 ভাগ, 230 ভাগ, অপশন ঘ। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে? একটি সুষম অষ্টভুজ, একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব, কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব 6 মিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে আমাদের একটা সুষম অষ্টভুজ রাখতে হবে। আচ্ছা, আমরা একটা সুষম অষ্টভুজ আঁকি। এটা একটা কি? অষ্টভুজ। আচ্ছা, এই অষ্টভুজের ক্ষেত্রে ধরলাম আমরা একটা ত্রিভুজ সিলেক্ট করলাম, এ ও বি। এরকম কয়টা ত্রিভুজ আছে এখানে? এরকম আমাদের ত্রিভুজ আছে মোট 8টা। কয়টা? 8টা। এখানে কি বলছে? কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব, মানে এই বাহুর মান না দিয়ে কি বলছে? কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব দিছে, মানে এই জায়গায় কেন্দ্র থেকে এই কোণা পর্যন্ত দূরত্ব দেওয়া আছে। কত দেওয়া আছে? 6 মিটার। মানে এটাও 6, এটাও 6। আচ্ছা, তাহলে এটাও 6, যদি এটাও 6 হয়, তাহলে আমাদের এখানে কোণ যদি পাইতাম, কার মান? কোণের মান যদি পাইতাম, তাহলে আমাদের সূত্র হইতো কি? হাফ এবি সাইন থিটা। কি? হাফ এবি সাইন থিটা। আচ্ছা, এখানে যদি কোণের মানটা বের করি, এখানে মোট কত ডিগ্রি আছে? মোট 360 ডিগ্রি আছে। আর 360 ডিগ্রি এখানে কয়টা ভাগ ভাগ হয়েছে? 8টা ভাগ ভাগ হয়েছে। তো 8 দিয়ে ভাগ দেই, 8 দিয়ে ভাগ দিলে নামবে 45 ডিগ্রি। কত? 45 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ এবি সাইন থিটা, হাফ এবি সাইন থিটা। তাহলে কি হবে? হাফের হাফ, এ বলতে একটি বাহু কত? 6, বি বলতে আরেকটা বাহু কত? 6, এবং কি সাইন কত ডিগ্রি আমাদের? 45 ডিগ্রি। এখন সাইন 45 ডিগ্রি 2 দিয়ে 6 কাটলে কত নামবে? 3, 3 6 কত? 18। আর এখানে সাইন 45 ডিগ্রি মান 1/√2। এখানে কাটলে কত নামে? এখানে কাটাকাটির সহজ নিয়ম কি? 2 দিয়ে 18 কাটলে 9, 2 দিয়ে 18 কাটলে কি? 9। যেহেতু রুট ওভার দিয়ে কাটছি, তাই রুট ওভার লিখে দিতে হবে। রুট ওভার কি করতে হবে? লিখে দিতে হবে। আচ্ছা, এই যে 2 দিয়ে কাটলে 9, রুট ওভার দিয়ে কাটছি, তাই রুট ওভার। এখন খেয়াল করো তো কত হইলো? 9√2। তো এই 9√2 হইছে কিসের? এই 9√2 হইছে এই একটা ত্রিভুজের, একটা ত্রিভুজ। এরকম আরো কয়টা ত্রিভুজ আছে? মোট 8টা না? তো এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ দেই, তাহলে মোট ক্ষেত্রফল বের হয়ে যাবে কত? 72√2। 72√2। আচ্ছা, 72√2 অপশন কত? গ। আচ্ছা, এখন এই জিনিসটার একটা শর্টকাট আছে। এই জিনিসটার কি একটা শর্টকাট আছে? আমরা যদি শর্টকাটটা যদি দেখি, যে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব 6 মিটার হলে ক্ষেত্রফল। কেন্দ্র থেকে যদি কৌণিক বিন্দু দূরত্ব দেওয়া থাকে, কেন্দ্র থেকে যদি কৌণিক বিন্দু দূরত্ব দেওয়া থাকে, তাহলে সূত্র হইছে এরকম যে na²/2। যেহেতু এখানে সাইনের সূত্র নিতে হয়, তাহলে কি সাইন 360 ডিগ্রি ডিভাইডেড n। তাহলে এখানে n মানে বাহুর সংখ্যা, n মানে কি? বাহুর সংখ্যা। যেহেতু অষ্টভুজ, তার মানে 8টি বাহু, এর মানে বাহুর মান কত? 6, তারপরে স্কয়ার। আচ্ছা, ডিভাইডেড 2 ইনটু সাইন, সাইন কত ডিগ্রি? এখানে 360, যেহেতু অষ্টভুজ 8 দিয়ে ভাগ, এখানে 2 দিয়ে ভাগ দিলে কত নামে? 4, 4। এখানে 6 এর পিস কত? 36, 4 36 কত? 144 ইনটু সাইন, এখানে 8 দিয়ে ভাগ দিলে কত নামে? সাইন 45, সাইন 45 এর মান কত? 1/√2। ভাগ করলে 72√2। তুমি আগের নিয়মে বা যেই নিয়মে করো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাহলে কত হবে? 72√2। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে? একটি চাকা 450 পাই মিটার যেতে 90 বার ঘুরে। মনে করো যে কোনো একটা জায়গা, এতখানি জায়গা যেতে কতবার ঘুরে? 90 বার ঘুরে। কতবার ঘুরে? 90 বার ঘুরে। আচ্ছা, এখন ওই চাকার বৃহত্তম জ্যার দৈর্ঘ্য কত? এখন ওই চাকার বৃহত্তম জ্যার বলতে কি বোঝায়? এই যে চাকা, বৃহত্তম জ্যা মানে কি? বৃহত্তম জ্যা মানে ব্যাস। বৃহত্তম জ্যা মানে কি? ব্যাস। এখন মাথায় রাখবা, এখানে মাথায় রাখবা যে যতবার ঘুরুক সমস্যা নাই, কিন্তু পরিধি মানে একবার ঘুরবে। পরিধি মানে কয়বার ঘুরবে? কারণ পরিধি মানে কি? এইখান থেকে এখানে কয় ঘুরলা? এক ঘুরলা। পরিধি মানে এক ঘুরলা। তার মানে কি? একবারে যাবে যতখানি, এটাকে কি বলা হবে? পরিধি। একবার যতখানি যাবে, এটাকে কি বলা হবে? পরিধি। এখন পরিধির সূত্র কি? 2πr। এখন একবারে কতখানি যায়? মোট কত যায়? 450 পাই মিটার। আচ্ছা, এতখানি যেতে কয়বার ঘুরে? 90 বার ঘুরে। 90 বার, 90 দিয়ে ভাগ দিলে বাড়ি যাবে একবারে কতখানি যায়। এখন দেখো 2πr
এখানে কাটাকাটি করলে 5 পাই। যেহেতু কি চাইছে বৃহত্তম জ্যা, কি জ্যা বৃহত্তম জ্যা মানে সবচেয়ে বড় জ্যা, সবচেয়ে বড় জ্যার বলা কি ব্যাস। ব্যাসটা কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় 2r। যেহেতু 2r তাই এই সাইডের পাই, এই সাইডের পাই কি বাদ, এই সাইডের পাই, এই সাইডের পাই কি বাদ, এই পাই কাটাকাটি। আচ্ছা তাহলে এখানে কি হলো 2r মানে কি ব্যাস। সুতরাং 2r মানে ব্যাস কত 5। তার মানে কি বৃহত্তম জ্যার দৈর্ঘ্য কত পেলাম আমরা 5 মিটার। অপশন খ। আচ্ছা আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে একটি ঘনকের আয়তন 24√3 হলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য। এখানে আমরা অনেকে আলাদা করতে পারি না যে শুধু কর্ণ আর পৃষ্ঠতলের কর্ণ কি। ঘনকের শুধু কর্ণ হইছে √3a, যেটার ক্ষেত্রে উচ্চতা কাউন্ট হবে, যেটার ক্ষেত্রে কি উচ্চতা কাউন্ট হবে। কিন্তু পৃষ্ঠতলের কর্ণ মানে কি একটা পৃষ্ঠ, কি একটা পৃষ্ঠ। যেমন ঘনকের একটা পৃষ্ঠ কিরকম, একটা পৃষ্ঠ হচ্ছে ঘনকের বর্গাকার, কি আকার বর্গাকার, তাই পৃষ্ঠতলের কর্ণ হচ্ছে কি √2a, কি √2a। আচ্ছা তাহলে এখানে দেখো ঘনকের কিসের মান দেওয়া আছে আয়তন, ঘনকের কি আয়তন। এখন ঘনকের আয়তনের সূত্র কি, ঘনকের আয়তনের সূত্র কি, ঘনকের আয়তনের সূত্র হলো a কিউব, a কিউব। এখন a কিউব সমান কত দিয়ে আছে 24√3। যেহেতু এখানে কি a কিউব কাটতে হলে এই সাইডেও কি লিখতে হবে কিউব লিখতে হবে। এখন কত রূপে কিউব দিলে 24√3 হয়, আমরা জানি 2√3 রূপে কিউব দিলে কি হবে 24√3 হবে। অথবা তুমি আলাদা আলাদা ভাবে কাজ করে নিতে পারো। আচ্ছা এখন এর মান কি হবে, দুই সাইডে কিউব কিউব বাদ 2√3। এখন এটা কার মান এর মান, এ মানে কি বাহুর মান, এ মানে কি বাহুর মান। যেহেতু কি চাইছে পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য, এখন পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য কি হবে পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √2a, √2a। এখন √2 মানে মাত্র পাইলাম 2√3। এখানে 2 এই √2 গুণ দিলে কত হবে 3 দ্বিগুণে 6, 2√6। তার মানে পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য বের হলো 2√6। আচ্ছা এই জায়গাটা কি বুঝতে যদি একটু কষ্ট হয়, এই জায়গাটা যে কিভাবে আসলো তুমি এটাকে ভাঙাইতে পারো কিভাবে। 24 রে আমরা এভাবে লিখতে পারি যে 24√3। যেহেতু কিউব যুক্ত একটা সংখ্যা হচ্ছে কাছাকাছি আছে, 2 রূপে কিউব দিলে 8 হয়, তা 8 × 3√3 লিখতে পারি। তা 8 রে আমরা 2 রূপে কিউব লিখতে পারি এবং 3√3 কি আমরা একটা সংখ্যা মানে দুইটা রুট, এই যে একটা রুট, মোট কয়টা রুট তিনটা রুট, মানে √3 উপরে কিউব লিখতে পারি। তাহলে এই দুইটার আবার একসাথে আমরা কি 2√3 তার উপর আমরা কিউব লিখতে পারি। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। 11 নম্বর, mx² - 24x + 16। এখান থেকে বলছে যে m এর মান কত, কার মান কত এই m এর মান কত। আচ্ছা এই m এর মান যদি আমরা বের করি তাহলে খেয়াল করো কিভাবে আমরা m এর মানটা বের করতে পারি। এখানে কি লেখা mx² - 24x + 16। এই m এর মানটা চাইছে, এই m এর মানটা গেলে এখানে কি কইছে রাশিটি পূর্ণবর্গ হইলে, আবার বলে দিছে রাশিটি পূর্ণবর্গ। পূর্ণবর্গের সূত্র দুইটা সাধারণত আরো আছে, অবশ্য আমাদের সাধারণত দুইটাকে আমরা ধরি পূর্ণবর্গ মানে বর্গের সূত্র a + b² a - b²। আচ্ছা a - b² সূত্র কি a² - 2ab + b², a² - 2ab + b²। তাহলে এখানে তো আমাদের মাইনাস আকারে আছে, আমরা এটার ক্ষেত্রে যেহেতু প্রথমে মান নাই আমরা শেষ থেকে কাজ করব। যেহেতু শেষ থেকে কাজ করব, লাস্টে 16 হয় কত রূপে স্কয়ার দিলে 16 হয় 4 এর রূপে স্কয়ার দিলে, কত রূপে স্কয়ার দিলে 4 এর রূপে স্কয়ার দিলে, 16 হয় কার রূপে স্কয়ার দিলে 4 এর রূপে স্কয়ার দিলে। এখন এই যে 4, এই 4 এ আমরা কি ধরতে পারি, এই 4 এ আমরা কি ধরতে পারি এটা একটা b, এটা একটা কি b। তার মানে কি b² পেয়ে গেলাম, তার আগে কি প্লাস, হ্যাঁ প্লাস পেয়েছি। তার আগে হচ্ছে আমাদের মাইনাসের 2ab, মাইনাসের 2ab। আচ্ছা মাইনাসের 2, এখন a তো জানি না কিন্তু মাত্র পেলাম b বলতে 4, b বলতে কি 4। তো a লাগবে না, a লাগবে কেমনে বের করব, 2 দিয়ে 4 এ গুণ দিলে কত হয় 4 দ্বিগুণে 8, 8 এর সাথে কত গুণ দিলে 24 হয়, 3 8 24, তার মানে 3। আর এইখানে একটা x আছে না x, তো এই যে 3x পাইলাম, এই 3x আমরা কি বলতে পারি, 3x আমরা বলতে পারি a, 3x কি বলতে পারি a। তার মানে কি প্রথমে কি হবে, প্রথমে হবে আমাদের কি a², প্রথমে কি হবে আমাদের
a স্কয়ার। তাহলে a স্কয়ার মানে এই যে 3x তার উপরে কি স্কয়ার। এখন আমাদের চাইছে কি x স্কয়ার সাথে এই সহগ m এর মান কত, তাহলে 3 এর উপর স্কয়ার দিলে কত হয় 9, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার। তাই x স্কয়ার সাথে m মানে কত, m মানে আমাদের 9, তাই m এর মান 9, অপশন খ। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। কয়টি বাহুর দৈর্ঘ্য, দুটি বাহুর দৈর্ঘ্য। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত চাইছে, কি চাইছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, আমরা একটা ত্রিভুজ যদি আঁকি, এই যে একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের কয়টি বাহুর মান দেওয়া আছে, দুটি বাহুর মান দেওয়া আছে, কত 4 আর 9, 4 আর 9। আমরা ধরলাম এটা 4, এটা 9। এই 3 নম্বর বাহুর দৈর্ঘ্য কত, এন্ড 3 নম্বর বাহুর দৈর্ঘ্য এক্সাক্ট কত এটা বলা যায় না, কিন্তু কত থেকে কত হতে পারে সেটা বলা যায়। যেমন ধর আমাদের একটা সূত্র আছে, ত্রিভুজের যে কোন দুই বাহুর যোগফল, মানে এই যে দুইটা বাহুর যোগফল এই 3 নম্বর বাহুর চেয়ে বড় হবে, মানে যে কোন দুই বাহুর যোগফল এই অপর বাহুর চেয়ে বড় হবে, এবং দুই বাহুর বিয়োগফল অপর বাহুর চেয়ে ছোট হবে। আচ্ছা, আমি যদি লিমিটটা লিখে দেই, লিমিটটা লিখে দিলে কি হবে, এই দুই বাহুর যোগফল কত হয় 9 এর চাই 13, 9 এর চাই 13। তার মানে কি অপর বাহু দলম, এটা দলম সি, সির মান হবে কি, সির মান হবে, সরি দুঃখিত, সির মান হবে 13 এর চেয়ে ছোট, 13 এর চেয়ে ছোট। এবং এটা যদি আমরা বিয়োগ করি, 9 থেকে 4 বিয়োগ করলে কত হবে 5, এবং 5 এর চেয়ে কি হবে বড়, মানে এইখানে যে বাহুটা, এই বাহুটা হবে যে এই দুইটার যোগফলের চেয়ে ছোট এবং বিয়োগফলের চেয়ে বড়। এখন তো 5 থেকে 13 পর্যন্ত, এখানে 5 থেকে 13 পর্যন্ত কি কি আছে, একদম 6 থেকে 12 আছে, 6 থেকে 12। তাহলে এখানে 6 থেকে 12 এর মধ্যে অপশন কত আছে, একমাত্র 8। তার মানে এখানে অপর বাহু অবশ্যই হবে কত 8 সেন্টিমিটার। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি, কি বলছে, গড় নির্ণয়ের ক্ষেত্রে অনুমিত গড় আরেক নাম আনুমানিক গড়, অনুমিত গড় আরেক নাম কি আনুমানিক গড়। এটাকে এ দ্বারা প্রকাশ করা হয় U3, স্যার 3 মানে কি তৃতীয় শ্রেণী, 3 মানে কি তৃতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর U3 মান কত আছে -3, এবং এই শ্রেণীবৃত্তি কত আছে 6। তো x3 এর মান চাইছে, মানে x মানে মধ্যমান, 3 মানে তৃতীয় শ্রেণীর মধ্যমান কত। এখন তৃতীয় শ্রেণী যদি মধ্যমান বের করতে বলি, এখান থেকে মধ্যমান সূত্র নিয়ে কাজ হবে না। আমাদের ধাপবিচ্যুতির একটা সূত্র আছে, এই যে এরকম, যে ধাপবিচ্যুতি UI দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, UI দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এটা UI সমান কত, xi মাইনাস a ডিভাইডেড s। এখানে ইউ এর মান কত আছে, এখানে ইউ এর মান আছে আমাদের u3 এর মান আছে -3 ইকুয়াল টু xi এর মান কত বের করতে বলছে x3। আচ্ছা, মাইনাস এর মান কত 32, এবং এই শ্রেণীবৃত্তি কত 6। এখন যদি আমরা একটু খেয়াল করি, এখানে 3 6 কত 18, তারপর কত সমান x3 মাইনাস কত 32। এখন দেখো 32 এখানে মাইনাস আছে, অপর পাশে কি হবে প্লাস, তার মানে কি 32 মাইনাস কত 18 সমান কত আমাদের x3। যেহেতু x3 মান চাইছে, সুতরাং x3 ইকুয়াল টু কত আমাদের 14। তার মানে এখানে মধ্যমান হইছে 14, অপশন ক। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। এটার ক্ষেত্রে দেখো কি বলছে, দুঃখিত, দেখো এখানে কি বলছে, কোন ACD এর মান কত, কোন ACD এর মান কত, মানে এই কোণটার মান চাইছে ACD, এই কোণটার মান চাইছে। আর এই কোণটার মান বের করতে হলে আগে দেখতে হবে কার মান দেওয়া আছে, এইখানে, এখানে কত ডিগ্রি দেওয়া আছে 50 ডিগ্রি দেওয়া আছে। যেহেতু এখানে 50 ডিগ্রি দেওয়া আছে, এইখান থেকে আমাদের মান বের করতে হবে। যেহেতু এখান থেকে মান বের করতে হবে, দেখো এটা যেহেতু একটা ব্যাস, তার মানে আমরা যদি এতটুকু যোগ করি, যদি আমরা যোগ করি, তাহলে এই যোগ করার ফলে এখানে কি আমাদের এখানে একটা কি হয়েছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ হইছে, অর্ধবৃত্তস্থ কোণ। এন্ড অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ কত সমকোণ, এক সমকোণ, মানে এখানে কত ডিগ্রি 90 ডিগ্রি। যেহেতু এখানে 50 এখানে 90, তার মানে কি অপর কোণ কত হবে, আমরা জানি ত্রিভুজের তিন কোণ মিলে কত ডিগ্রি 180 ডিগ্রি, 180 ডিগ্রির মধ্যে 90 এবং 50 মিলে 140, তাহলে বাকি আছে কত, বাকি আছে আমাদের 40, বাকি আছে কত আমাদের 40, তাহলে এখানে আমাদের হবে 40 ডিগ্রি। আচ্ছা, এখন খেয়াল করো, এইখানে এই পুরাটা এইখানে থেকে
এতখানি 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 একটা চতুর্ভুজ। আমরা জানি চতুর্ভুজের বিপরীত বৃত্তের ভিতর চতুর্ভুজ মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটো কোণ মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা মিলে কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে 40 ডিগ্রি চলে গেলে কত থাকে আমাদের? 140 ডিগ্রি। কিন্তু এটার তো মান চায় নাই, মান চাইছে কোনটার? এই যে এখানে এসিডি এর মান। এখন এসিডি এর মান বের করতে হলে দেখতে হবে যে এইখানে একটা ত্রিভুজ হয় এবং এই ত্রিভুজের এই যে এক বাহু, এই যে এক বাহু, কয় বাহু সমান দেওয়া আছে? দুই বাহু সমান দেওয়া আছে। তাহলে ত্রিভুজের একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে 140 গেলে কত থাকে? 180 ডিগ্রি থেকে 140 গেলে থাকে আমাদের 40 ডিগ্রি থাকে। কত ডিগ্রি? 40 ডিগ্রি। এখন এই 40 ডিগ্রি যেহেতু দুই বাহু সমান, তার মানে তার দুইটা কোণও সমান। দুইটা কোণ সমান হলে এখানে কত থাকে? এখানে কত করে ভাগে পায়? 20 করে। ও 20 এবং ও 20। এখন দেখো এটা এই কোণের মানটা চাইছে কার মান? এ সি ডির মান। তার মানে এ সি ডির মান কত ডিগ্রি? 20 ডিগ্রি। কত ডিগ্রি? 20 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের 20 আছে অপশন, কোন অপশনে? ঘ নাম্বার। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, খেয়াল করো, এত সমান এত হলে তাহলে প্রতিটি অনুপাতের মান চাইছে। কার মান চাইছে? প্রতিটি অনুপাতের মান চাইছে। এখন প্রতিটি অনুপাতের যদি মান চায় তাহলে প্রতিটি অনুপাতের মান কিভাবে বের করতে হয়? আচ্ছা, প্রতিটি অনুপাতের মান যদি বের করতে হয় একটা সূত্র আছে, লবের যোগফল ডিভাইডেড হরের যোগফল। প্রতিটি অনুপাত মানে কি? লবের যোগফল ডিভাইডেড হরের যোগফল। লব কত আছে আমাদের? x প্লাস y প্লাস z, মানে এই লব আছে x y z, এগুলো যোগ দিলাম। আর নিচেও কি দিতে হবে? আমাদের যোগ দিতে হবে y প্লাস z, z প্লাস x প্লাস x প্লাস y। আচ্ছা, এখন খেয়াল করো এখানে উপরে কি আছে? x প্লাস y প্লাস z। এখন খেয়াল করো যে এখানে আমাদের x আছে কয়টা? একটা। কয়টা? দুইটা। সবকিছু আমাদের কয়টা করে আছে? দুইটা করে আছে। তাহলে দুইটা x প্লাস y কয়টা? একটা। কয়টা? দুইটা y প্লাস একটা z, কয়টা z? 2z। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি x প্লাস y প্লাস z। এখানে 2 কমন নিলে কি হয়? x প্লাস y প্লাস z। এখানে উপরে নিচে পুরোটা বাদ, কত রইল? 1/2। তার মানে আমাদের প্রত্যেকটি অনুপাতের মান হবে কত? 1/2। 1/2 আছে আমাদের অপশন গতে। আচ্ছা, আজকে আমরা অ্যাম্পল ম্যাথমেটিক্স পরীক্ষার আমাদের গণিত এমসিকিউ সমাধান করলাম। আশা করি প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে বুঝেছো। আমরা বিলম্ব করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এখন থেকে নিয়মিত ভিডিও পাবা, অ্যাম্পল ম্যাথমেটিক্স পরীক্ষার প্রত্যেকটি পরীক্ষার এমসিকিউ সমাধানগুলো পাবা এবং খুব শীঘ্রই এসএসসি 2026 সালের জন্য আমাদের কোর্স অন হইতেছে। আমাদের কোর্স আমরা ফেসবুকে এবং ইউটিউবে জানিয়ে দেব। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।